সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক শামীম রাজা রয়েছেন আমাদের সঙ্গে। শামীম, স্বাগত আপনাকে। বাংলাদেশ প্রতিদিন 4-5 দিন কেন ক্রুশিয়াল, 200 আসনে 1,500 মনোনয়ন প্রত্যাশী। ইত্তেফাক, রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ আজ। ভিআইপি বন্দীদের নিরাপত্তায় কারাগারে বাড়তি সতর্কতা। মানবজমিন জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, 5 আগস্ট উপস্থাপন। মার্কিন চার্টার বিমানে ফিরলেন 39 বাংলাদেশি। সমকাল 254 কোটি টাকার প্রকল্পের সমীক্ষা প্রতিবেদনই জাল, আপাতত অস্বস্তির চেয়ে স্বস্তির মাত্রা বেশি। টেরিফ আলোচনা। কালের কণ্ঠ আলোচনার কেন্দ্রে জুলাই ঘোষণা, বহুমাত্রিক দারিদ্র্যে 4 কোটি মানুষ। আমার দেশ হাসিনার ইচ্ছা পূরণে গচ্চা 332 কোটি টাকা, ভারতে বসে অপতত্ত্ব ছড়াচ্ছে আওয়ামী লীগ। কালবেলা চলতি মাসেই খুলতে পারে ডিসি নিয়োগের প্যাচ, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে নানা আলোচনা প্রশ্ন। দেশ রূপান্তর জুলাই সনদ স্বাক্ষরে গড়িমসি, ঐক্যের বদলে রাজনীতির মাঠে বিভাজন। খবরের কাগজ 81টি ইস্যুতে ঐকমত্য, বাস্তবায়ন নিয়ে ভিন্নমত, হয়তো আমিও সেদিন লাশ হয়ে যেতাম। প্রতিদিনের বাংলাদেশ, পাল্টা শুল্ক এড়ানো যাবে, আগুনের নেপথ্যে নাশকতার গন্ধ। দিনকাল প্রত্যাশার ভারে নৈর্য সরকার, প্রাপ্তি সামান্যই। শাহবাগে ছাত্র সমাবেশ আজ, প্রধান অতিথি তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, 5 আগস্ট প্রকাশ। কক্সবাজারে ট্রেনের ধাক্কায় 5 জনের মৃত্যু। করতোয়া ছাত্রদল এনসিপি এর বৃহৎ সমাবেশ আজ। অটোরিকশায় ট্রেনের ধাক্কায় একই পরিবারে 4 জন সহ নিহত 5। ডেইলি সান, ইলেকশন কমিশন এওয়েটস পোলস ডেট সিগন্যাল। অনেক খবর, রাজনীতির খবরই একটু বেশি, এর মধ্যে ট্যারিফের ব্যাপারটাও আছে। আর সেটা হচ্ছে যে এই নানা খবরের মধ্যে প্রথম খবরটা হচ্ছে যে জুলাই সনদ, যেটা জুলাই ঘোষণাটা চূড়ান্ত 5ই আগস্ট দেওয়া হবে। অনেকগুলো দিক আছে, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। জি, একটা হলো যে গত বছর যখন জুলাই অভূতপূর্ব পরিবর্তন হল, জি, তখন থেকেই তো আলোচনা সামনে আছে যে একটা ঘোষণাপত্র দেওয়া। এখন আমাদের অভিজ্ঞতায় যেটা বলে যে পৃথিবীতে যখনই কোনো অভ্যুত্থান, গণজাগরণ কিংবা বিপ্লব ঘটেছে, তার পরপর 1 দিন বা 2 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত আমাদের বিশ্ব ইতিহাস সেই ধারণা দেয়। এবং যে কোনো অভ্যুত্থান বিপ্লবের কিন্তু একটা তাত্ত্বিক দিকও আছে, যদি এটা মাঠেই ঘটে নিঃসন্দেহে, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে বিভিন্নভাবে এটাকে আমরা একটা তাত্ত্বিক বিশ্লেষণে ফেলি। এভাবেই আপনি একদম বলশেবিক বিপ্লব থেকে শুরু করে যত বিপ্লব গত 100 বছর বা 150 বছরে ঘটেছে, এটাই আমাদের ধারণা দেয়। এবং সব ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম 24 ঘন্টার মধ্যে বা তারও কম সময় একটা কিছু দ্বারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যারা বিপ্লব করেছেন তারা একত্রিত হয়ে রাষ্ট্র ক্ষমতা নেন, সরকার পরিচালনার দায়িত্ব নেন, এবং এই ধরনের ঘোষণাপত্র সেটা দেখা যায়। এখন আমাদের এখানে যেটা ঘটেছে, তরুণরা, শিক্ষার্থীরা যে প্রসঙ্গ তোলেননি তা কিন্তু না। আপনার মনে আছে যে প্রথম বেশ অনেকদিন পর্যন্তই তারা এই ঘোষণাপত্রের কথা বলেছিলেন। তখন অবশ্যই এনসিপি বা এগুলো গঠিত হয়নি। প্রাথমিকভাবে তরুণ এবং শিক্ষার্থীদের প্রায় একই ধরনের একটা মোর্চা ছিল। এখন বাস্তবে যেটা ঘটেছে সেটা হলো একটা নিয়মিত সরকারের মতোই। এটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটা তার বিপ্লবী সরকার হয়নি এবং বিপ্লবী ধারারও সরকার হয়নি। অনেকটা মুহূর্তেই অনেকটা জবাব হিসেবে রাজনৈতিক দল যারা দৃশ্যপটে ছিলেন, যারা প্রধান, তারা গেছেন। নিশ্চয় শিক্ষার্থীদের বা তরুণ যারা আন্দোলনের সম্মুখভাগে ছিলেন তাদেরও মতো আমরা গভীর বিশ্লেষণে যদি নাও যাই, ফলে যে একটা ঘোষণা দিয়ে বা এক ধরনের রূপরেখা তৈরি করে তার ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা তো বলার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি যদি বিপ্লবের দৃষ্টিকোণ থেকে দেখেন, অভ্যুত্থানের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে ওই মোমেন্টাম পার হয়ে গেছে যতক্ষণে আমাদের সরকার গঠিত হয়েছে। এনে কিন্তু অনেক তাত্ত্বিক বিভিন্ন সময় বলেছেন, এখনো বলছেন কেউ, এবং তাদের অনেক বক্তব্যের সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু ওই যে তত্ত্বগত যে ভিত্তিটার কথা বলছেন তার সঙ্গে কিন্তু দ্বিমতের সুযোগ নেই। ওইটা তখন নাই, এটা অন্য আর একটা প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। সেখানে আমাদের তরুণ যারা আন্দোলনকারী ছিলেন অগ্রগণ্য, তারা কেউ উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন, কেউ রাজনৈতিক দল গঠন করেছেন বা মাঠের রাজনীতিতে তারা সক্রিয় আছেন, কিন্তু ওই ঘোষণাপত্র যে
অভ্যুত্থানকারীরা তৈরি করবেন তার ভিত্তিতে পরিচালিত হবে সরকার, সেই সুযোগ ততক্ষণে পার হয়ে গেছে। এবং পরবর্তীতে আপনার মনে আছে যে বিভিন্ন সময় এটা ওঠালো, সরকার বলেছে যে আমরাই দেখছি বা আমরা এটা করব। এখন যে এক বছর পর এখন নতুন করে আবার আলোচনা, ওই সে অনেকটা বর্ষপূর্তিতে, যে এখন এটা কি হবে। এবং প্রথম দিক থেকে তো এমন মনে হচ্ছিল যে তাহলে যে তরুণরা দল গঠন করেছেন বা যারা মাঠে আছেন তারাই হয়তো একটা ঘোষণা দেবেন, যেটা বলা হচ্ছে যে আগামীকাল মানে সরকার এখন সরকারের দিক থেকে ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তারা একটা ঘোষণাপত্র দেবেন। আবার ওই প্রশ্নগুলো আসবে, আপনি যেখানে আমরা যেতে চাই সম্ভবত এটার একটা মূল্যায়নে, যে সরকার যে ঘোষণা দেবেন মানে সেটা আসলে সরকার কার পক্ষে দেবেন। কারণ যখন জুলাই অভ্যুত্থান ঘটেছে তখন বহু পক্ষের একটা মিলিত স্রোত, সেটা আমরা লক্ষ্য করেছি। আর তখন যে সংহতি বা তখন যে যৌথবদ্ধতা, সেটার সঙ্গে এখন বিস্তর পার্থক্য। এখন প্রত্যেক রাজনৈতিক দল তার নিজস্ব কর্মসূচি, তার নিজস্ব চিন্তা ভাবনা, যেটা আপনি ঐক্যমতের ক্ষেত্রেও দেখছেন, অনেক বিষয়ে নীতিগত তার একমত হয়েছেন, কিন্তু পদ্ধতি কি হবে, যেটা আমরা এই অনুষ্ঠানে বহুবার আলোচনা করেছি, যে অনেকগুলো আলোচনা আছে, আলোচনা কিন্তু এই অভ্যুত্থানের আগেও আমরা বিভিন্ন সময় করেছি। খুব যদি সংক্ষেপে বলি, ন্যায়পাল নিয়োগ, দ্বিকক্ষ বোর্ড, এগুলো সীমানা পুনর্নির্ধারণ, সংখ্যা বাড়ানো, এই আলোচনা খুব নতুন না, কিন্তু এটা একটা বিশেষ সুযোগ তৈরি আছে। কিন্তু কি পদ্ধতিতে হবে সেটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। তো আপনি যদি ওইটাকে একটা রেফারেন্স হিসেবে ধরেও জুলাই ঘোষণাপত্রের দিকে আসেন, সেটা সব পক্ষের কিভাবে মত হচ্ছে সেটা আমার জানা নেই, বা কিভাবে মতগুলো তারা সংগ্রহ করছে। একটা কথা বলতেই হবে যে এই বিপ্লবের অগ্রভাগে বা এই অভ্যুত্থানের অগ্রভাগে তো আমাদের তরুণরাই ছিল, পরবর্তীতে সকলে কৃতিত্ব দাবি করছেন। এটা আবার একটা অদ্ভুত প্রপঞ্চ, অন্য দিনে হয়তো আলোচনা করা যাবে। সকল রাজনৈতিক দলের কৃতিত্ব দাবি করছেন, পেশাজীবীরা এর কৃতিত্ব দাবি করছেন। আপনি যদি সামাজিক মাধ্যমে যান, বিস্ময়করভাবে ব্যক্তিরাও কৃতিত্ব দাবি করছেন, তাদের ছবি দিয়ে বিভিন্নভাবে মাইক্রোবাইটস তৈরি করে যে আমি ছিলাম, আমরা ছিলাম। কৃতিত্বের দাবিদার অনেক, কিন্তু আমরা অগ্রভাগে যাদেরকে দেখেছে তারা তরুণ, শিক্ষার্থী, সাধারণ মানুষ। সুতরাং যেটার কথা বলা হচ্ছে ঘোষণা দিয়ে, সেখানে আমি ঠিক নিশ্চিত নই সাধারণ নাগরিক হিসাবে যে সরকার কি সব পক্ষের মত নিয়ে করবেন না তাদের। এইটার সাথে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে, তরুণরা দাবি করছেন যে এটা সংবিধানের প্রিএম্বল বা এটা প্রস্তাবনাতে আনতে হবে, সেইটা একটা বৃহৎ আলোচনার বিষয়। কারণ আজকে তো আজ আপনার এনসিপির বৈঠক কি আছে, জনসভা আছে, সেই জনসভা থেকে হয়তো কোন একটা দিক নির্দেশনা আমরা যদি এই আলোচনার এই প্রসঙ্গটা এইভাবে শেষ করতে চাই যে বাংলাদেশের যে সংবিধান এখন আছে, সেটার ঘোষণাপত্র আছে যে জনগণের সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, সেটার মাধ্যমে তরুণরা বলেছেন যে এটা একটা অল এনকম্পাসিং, যদি আমি বুঝে থাকি যে মুক্তিযুদ্ধ এবং এই অভ্যুত্থানকে তারা বড় ধরনের একটা শুধু সরকার পরিবর্তন হিসাবে দেখছেন না, আরো অনেক পদ্ধতির পরিবর্তন, এবং যেখানে সংবিধান পুনর্মার্জন বা পুনর্লিখন, আমরা একক কোনো শব্দ বলছি না, বা এটার পুনর্ভাবনার একটা পরিস্থিতি যেখানে তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করতে দেখবার জন্য যে যেখানে বৃহৎ একটা দল বলেছে এটা রেফারেন্স হিসাবে থাকতে পারে সংবিধানে, কিন্তু এটা প্রিএম্বল হিসাবে থাকবে কিনা সেটা নিয়েও বোধহয় সবাই বিতর্ক আছে বা একমতে তারা নাই। সুতরাং দেখতে হবে যে এটা ঘোষণাপত্রে কি আসে, এবং সেই ঘোষণাপত্র আসলে কতখানি ওনারা যেটা দাবি করছেন তরুণরা যে প্রিএম্বলের দিকে নিয়ে যাবে, নাকি এটা রেফারেন্স হিসাবে থাকবে, নাকি এটা আমাদের একটা দার্শনিক ভিত্তি হিসাবে আমরা এটাকে সনদ হিসেবে গ্রহণ করবো, একটু অপেক্ষার প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ। কালবেলার শিরোনাম দেখছিলাম যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে নানা আলোচনা, প্রশ্ন আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমি ছোট ছোট করে আলোচনা করি, তার আগে বলে নিই যে আমি এই ধরনের আলোচনার আগে সাধারণত পরিচিত কারো না কারোর সঙ্গে আলাপ করে আসি। আমি আসবার আগে ওরকম তৈরি পোশাকের সঙ্গে যারা আছেন বা বিশ্লেষক কারোর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাইনি, ফলে আমার বিশ্লেষণটা অনেকটা সংবাদপত্র বা গণমাধ্যমের প্রাপ্ত তথ্যের উপরেই। আমার প্রথমে যেটা মনে হচ্ছিল যে 20% যে ট্যারিফের কথা বলা হয়েছিল একটা লম্বা আলাপ আলোচনা বা নেগোসিয়েশনের পরে, সেখানে যে উল্লেখযোগ্য আলোচনাটা তখন পর্যন্ত ছিল যে আমরা তারপরে প্রতিযোগিতামূলক অবস্থায় আছি। এর আগে কিন্তু আমাদের ব্যবসায়ীরা বলেছিলেন যে আসলে 15% উপরে উঠলে আমরা চাপের মধ্যে পড়বো, সেটা যদি 1% বাড়ে, 16%, 17%, সেটাও একটা বড় চাপ। কিন্তু এখন যদি আপনি তালিকায় দেখেন, অর্থাৎ আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, ভারত, পাকিস্তান বা অন্যান্য, সেখানে 20% অন্তত বিভিন্ন আলাপ আলোচনা আমার মনে হয়েছে যেটা সহনীয়। কিন্তু এই সহনীয়টা রাখতে গেলেও আপনাকে প্রতিযোগিতামূলক হতে হবে, এবং আগের 15% কিন্তু সেটাই আসছে। এখন ওই পর্যন্ত এটাকে সহনীয় মনে হচ্ছিল,
যে আমরা কতটুকু, এবং তার সঙ্গে যদি বাণিজ্য উপদেষ্টার বক্তব্যগুলো যোগ করি যে স্বাভাবিক আমাদের কিছু বৈচিত্র্যকরণে যেতে হবে, আমাদের নতুন বাজার খুঁজতে হবে, এগুলো তো আগের আলোচনা, যে সব তো আর যুক্তরাষ্ট্রের উপর আমরা নির্ভর করতে পারবো না দীর্ঘদিন পর্যন্ত। কিন্তু এখন যেটা বিজিএমইর সংবাদ সম্মেলনে দেখা যাচ্ছে যে আগের যে 16% কিছু বেশি, আর এটা ধরুন 20% হয়তো সামান্য কিছু কম হবে বা 20%, সেটার শর্তটা আমরা যেটা বুঝতে পারছি, যদি এই রপ্তানিযোগ্য পণ্য বা আইটেমটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা কাঁচামাল আপনি ব্যবহার করেন, তুলা বা সুতা, আমি যদি বোঝা থাকি, তার মানে কেবলমাত্র ওই আইটেমগুলোর ক্ষেত্রে বা ওই পণ্যগুলোর ক্ষেত্রে 20% কার্যকর হচ্ছে, অন্যগুলোর ক্ষেত্রে তাহলে 36 যেটা আছে একটু বাড়তি সেটা কার্যকর হচ্ছে। তার মানে আসলে আমরা যেটা প্রাথমিক চিত্র পেয়েছি সেটা একাংশ। এখন সেই আপনাকে বিস্তৃত তালিকা নিয়ে বসতে হবে যে আমাদের এই মোট রপ্তানিযোগ্য যে আমাদের তৈরি পোশাক আছে তার আসলে কত পরিমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কাঁচামাল আমরা ব্যবহার করি, সেটার পরিসংখ্যান আমার কাছে এই মুহূর্তে নাই। আর যেটা করি না সেটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এখন ওখানে হয়তো প্রতিযোগিতামূলক থাকবো, কিন্তু সেটা নির্ভর করবে যে তার শতাংশ কত, ট্রান্সশিপমেন্টের কথা বলছেন ওইটা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা তুলা বা এগুলো ব্যবহার করে কতটুকু উৎপাদন করি। আমরা তো মূলত সুতি বস্ত্র বা কটনই আমরা বেশি রপ্তানি করে থাকি, তো সেখানে কতটুকু মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কাঁচামাল ব্যবহার করছে আর কতটুকু অন্য। এখানে আরো একটা জিনিস কিন্তু মার্কিন প্রশাসন চাপ দিচ্ছেন যে আপনি এটা যে অন্য দেশ থেকে আনবেন তার ব্যাপারে তার বিধিনিষেধ আছে, এবং সেটা যদি চীনের মতো দেশ হয় তাহলে তার প্রবল আপত্তি, বা যদি আমরা রাশিয়ার সাথে এখানে যুক্ত না, যেটা ভারতের ক্ষেত্রে হচ্ছে তেল বা অন্যান্য, তো তার মানে সেখানেও কিন্তু একটা রাজনৈতিক জটিলতা আছে। আবার একই সঙ্গে মনে রাখতে হবে যে এই বিশাল যে পরিকল্পনা মার্কিন প্রশাসন নিচ্ছেন সেটার একটা অন্যতম লক্ষ্য আমরা যদি বুঝে থাকি বিশ্লেষণে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, সেটা চীনের যে প্রভাব এবং তার সাপ্লাই লাইনটাকে বিঘ্নিত করা। অর্থাৎ চীনের যে প্রভাব এবং চীনের যে বিপুল কাঁচামাল সরবরাহের যে সক্ষমতা, কাঁচামাল আমরা অন্য জায়গা থেকেও নিই, সেটা একটা বড় ধরনের বিশ্ববাজারের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ওই প্রভাবটাও নষ্ট করতে চাইছে বা বিঘ্ন করতে চাইছে। এখন আপনি তার সঙ্গে সম্পর্ক রেখে কত দূর এগোবেন, আবার এইটার কত শতাংশ অবদান রাখবে, তো আমার মনে হয় যে এটার সম্ভবত এরকমভাবে আমাদের একটা সারাংশে আসতে হবে, মানে আলোচনার সাথে, যে এটার একটা বিস্তৃত তালিকার প্রয়োজন। প্রথমত সেই তালিকায় দেখতে হবে যে আমি 20% সুবিধা বা 20% কোথায় কোথায় পাচ্ছি, এবং বাকিগুলো 36% কোথায় আসছে, এবং দুটো মিলে আমি একত্রে আসলে কতটুকু, ঠিক আছে ওখানে প্রতিযোগিতামূলক থাকছি আমরা এখনো পর্যন্ত 20% ট্যারিফে, সামগ্রিকভাবে আমরা আসলে কোথায় যাচ্ছি সেটা হিসেবে। তার সঙ্গে যে অন্য যে আলোচনা অর্থনীতিবিদরা করছেন বা নীতি পরিকল্পনাবিদরা করছেন, যে আমরা এই নেগোসিয়েশন প্রক্রিয়ায় বড় কোনো ছাড় দিয়েছে কিনা বা বড় কোনো ঝুঁকি নিয়েছে কিনা। যে কোনো আলোচনায় তো কিছু ছাড় দিতেই হয়, এটা স্বাভাবিক, একটা নেগোসিয়েশনের অংশ। অনেকেই যেটা বলছেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, নন ডিসক্লোজার, আমার একটা অন্তত বক্তব্যটা ভালো লেগেছে, যেটা একটা ট্রান্সক্রিপশন দেখেছি ওদের বাণিজ্য উপদেষ্টা গোলাম মুর্তজার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। ঠিক আছে, তথ্য অধিকারের কথা তো কেউ বলেই না, এমনিও কিন্তু তথ্য অধিকারে এই ধরনের চুক্তির সবকিছু প্রকাশের বিধান নেই, বাণিজ্য চুক্তি বা যেটা সরকার আন্তর্জাতিক পর্যায়ে যে চুক্তিগুলো করে। তো তারপরে উনি বলেছেন যেগুলো নন ডিসক্লোজার আছে সেগুলো জানাবেন। আমরা ঠিক জানি না যে কতগুলো ক্লজ এটা নন ডিসক্লোজার আছে বা কতটা একেবারে প্রকাশ করা যাবে না, এটা তো আসলে শুধু জানলেই হবে না, আসলে মূল কি আছে চুক্তিতে। কিন্তু আমার কাছে মনে হয় যে উনিও কিন্তু শেষে সাক্ষাৎকারে একটা কথা যোগ করেছে যে বিকল্প খুঁজতে হবে এবং প্রতিযোগিতামূলক হবার জন্য। আমার মনে হয় সেইটা আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি, যে এটা আত্মতুষ্টির তো সুযোগ নাই, সেটা সবাই বলছেন। আর যে প্রসঙ্গটা তখন একটু বলতে চেষ্টা করছিলাম যে আপনি বড় কোনো ছাড় দিয়েছেন কিনা, এই আলোচনাটা স্পষ্ট করতে হবে সরকারকে, যেহেতু আলোচনা উঠেছে। ঠিক আছে, 20-25টা বোয়িং কেনা সেটা একটা, আমাদের তো বিমানের আলোচনা উঠলেই যেটা ওঠে যে আমাদের আসলে সক্ষমতা কতটুকু, বিমান তো দরকার। ট্যারিফ আলোচনায় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কি অন্য কোনো দেশের সাথে আছে? এটা থাকে, এটা যে কোনো আলোচনার ক্ষেত্রেই নন ডিসক্লোজার ক্লজও থাকতে পারে এবং কতটুকু প্রকাশ করা যাবে, কারণ না হলে আপনি আলোচনায় যাবেন না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক আলোচনাগুলোতে লক্ষ্য করা যাচ্ছে যে নন ডিসক্লোজার আছে, কারণ না হলে তারা আলোচনাতেই যেতে চাইছেন না বা প্রবেশ করতে চাইছেন না। সুতরাং এটা নিয়ে আমরা যেন খুব রোমান্টিকভাবে চিন্তা না করি যে আমি কালকেই সব কিছু জেনে যাব, এবং এমন কোনো প্রতিশ্রুতিও দেওয়া ঠিক হবে না যেটা নন ডিসক্লোজার দিয়ে আমি আপনাকে কালকে জানিয়ে দেবো। এটা সুযোগ কম, এটা আসলেই বোঝা যাবে যে কত সাধারণত এটা সুযোগ উন্নত যথেষ্ট চ্যালেঞ্জিং থাকে। আর ওই কথাটা যেটা বারবার বলতে চেষ্টা করছি ওটাও স্পষ্ট করতে হবে যে আমি কোনো কিছুর বিনিময়ে, এখন বিনিময়ের মধ্যে দেখুন আমাদের তো বিমান বহরে আরো বিমান দরকার, কিন্তু আমাদের যে অবস্থা, ব্যবস্থাপনার যে অবস্থা, সক্ষমতার অবস্থা, 25টা বিমান কিছুই না, আমার হয়তো আরো 100টা দরকার। 50 লাখ থেকে 1 কোটির মানুষ আমাদের বিমানে চড়ার মতো অবস্থায় আছে, কিন্তু আমাদের সেই সার্ভিস ডেলিভারি জায়গাটা সেখানে নাই। কিন্তু এখন বোয়িং কেনার সাথে টাকা কই, সেটা একটা প্রশ্ন। আবার এটাও আমি নোট দেব
যে আমাদের দরকার হতো, আমাদের লক্ষ লোক, আমাদের কোটিখানিক লোক আরো বিমানে চড়তে পারে, কিন্তু আমাদের সেই ব্যবস্থাপনাটা নাই আমাদের বিমান বহরের। কিন্তু সেটা এইটার সঙ্গে এক ধরনের ছাড় দেওয়ার অংশ হিসেবে যদি হয়, সেটা পেতেও অনেকদিন লাগবে। আর এমনিও আপনি জানেন যে ওই বিশেষ কোম্পানির বিমান নিয়ে অনেক ধরনের আলোচনা এখন পৃথিবীতে উঠছে, সুতরাং সেটাও আমরা ভবিষ্যতে নিয়ে কতটা সুচারুভাবে, যদিও আমাদের দেশে এখন পর্যন্ত ওরকম বড় কোনো সমস্যার কথা আমরা শুনতে পাইনি, কিন্তু আপনি জানেন সাম্প্রতিক দুর্ঘটনাগুলো, সমস্যাগুলো। আর এর বাইরে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র যে চাপটা দিচ্ছে যে তার পণ্য নিতে হবে, তার পণ্য নেওয়ার মতো অবস্থায় আমরা আছি কিনা, যদিও সে কৃষি পণ্য দেয়, এটা আমরা যা যা করি সবই তার উৎপাদিত হয়, আপনি চাল বলেন, ভুট্টা বলেন, অন্যান্য বলেন, এটাতে এমনি আমরা আমদানি করি। এখন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি করে আপনি কতটুকু টিকতে পারবেন বা আপনার এই বাজারের উপরে কতটুকু চাপ সৃষ্টি হবে। কৃষিজ পণ্য কিন্তু সবই করে, আমরা যেগুলো চীন, ভারত থেকে আনি বা অন্যান্য দেশ থেকে, তার সবই মার্কিন যুক্তরাষ্ট্র উৎপাদিত। এখন যদি সেটাও আনতে হয়, সেই আলোচনাটা প্রাসঙ্গিক, যদি আপনার এই প্রশ্নের সাথে এটা সরাসরি যুক্ত না, কিন্তু আজ হোক কাল হোক সে প্রসঙ্গ তো আসবে। আপনি জানেন যে ওদিকে প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। সর্বশেষ 39 জন বাংলাদেশিকে মানে মার্কিন চার্টার বিমানে ফেরত পাঠানো হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই এটা? জি, এটা আমাদের হিসেবে বোধহয় গতকাল সকালে তারা এসে পৌঁছেছেন। একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিবাসনের ব্যাপারে কঠোর হওয়া যে শুধু বাংলাদেশের প্রতি তা কিন্তু না, এটা ওখানে বসবাসরত অবৈধ অভিবাসী প্রত্যেকের ব্যাপারে তারা একই অবস্থান নিচ্ছে। বরং বলবো যে মন্দের ভালো যে তাদেরকে হাতকড়া করিয়ে পাঠানো হয়নি। এবং এর আগে বোধহয় আমাদের সরকারও অনুরোধ করেছিলেন, একটা আলোচনা হয়েছিল সরকার প্রধানের দিক থেকে একদম শুরুর দিকে, আপনার মনে আছে কিনা, যে অন্তত যেন এইটুকু সম্মান আমাদের নাগরিকদের প্রতি দেখানো হয়। তো সেটা ভালো যে তারা ফিরতে পেরেছেন। যে আলোচনাটা জরুরি যে এই দেশগুলোতে যাওয়ার আগে বা অবৈধভাবে থাকার আগে এখন অনেকবার চিন্তা করতে হবে। আমাদের যারা অভিবাসী কর্মী যান যে সমস্ত অঞ্চলে, দক্ষিণ পূর্ব এশিয়া বা মধ্যপ্রাচ্য, সেটার একরকম বাস্তবতা। আর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, এখানে কিন্তু আরেক বাস্তবতায় যায়। এবং অতি সম্প্রতি যেখানে বাড়ছে, যেমন ধরুন ইটালি, এখন আপনি এখানে কিছু যান ফ্যামিলি মাইগ্রেশনে, কিছু অতি আগ্রহে সেখানে যায়। মানুষ কেন দেশান্তরী হয় বা বিদেশে এভাবে থাকে তার তো আর একক উত্তর নাই। কেউ অর্থনৈতিক কারণে যান, কেউ রাজনৈতিক কারণে যান, কেউ জীবন ফেরাতে যান, কেউ ভাবে এটা একটা নতুন জীবন, কেউ না জেনেও সেখানে যান, কারো কারোর কাছে হাতছানি দেয় যে সেখানে গেলে আমি বিরাট কিছু করতে পারবো। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই অপরিমেয় সম্ভাবনা সবার ক্ষেত্রে তো একভাবে কাজ করে না। আপনি আপনার প্রতিবেদক হিসেবে, সাংবাদিক হিসেবে আপনার জীবনে আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের এই জিনিসটা লক্ষ্য করেছেন যে একটা তরুণ বয়সে গেলে সে যেভাবে সেখানে থাকতে পারে, সেইভাবে একটা বয়সে, দীর্ঘ পরের বয়সে গেলে পারা যায় না। সবার ক্ষেত্রে একরকম ভাবে কাজ করে না, একরকম ভাবে সেখানে থাকেন না। একই রকম ভাবে এটার যে কষ্টের দিকটা, সেই আলোচনা আমরা খুব কমই করি। কারণ আমরা একটা অভিবাসী থেকে প্রাপ্ত সুবিধার একটা দেশে পরিণত হয়েছে, এবং সেটাকে আমরা এত বেশি সামনে আনি যে মানুষের যে দুর্বিষহ কষ্ট, যে নিদারুণ যে বেদনা সেখানে, সেটা যদি দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্যের বলি, সেখানে মানবাধিকারের প্রশ্ন আছে, অন্য কষ্টের প্রশ্ন আছে, বহু রকম বিষয়, আবহাওয়ার প্রশ্ন আছে, পরিবার ছেড়ে রাখার প্রশ্ন আছে। আবার যে দেশগুলো যেখান থেকে ফিরে আসছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বলি, সেখানে একভাবে মানুষ যাচ্ছে না। বাংলাদেশিরা সেখানে মেক্সিকোর বর্ডার দিয়ে ঢোকার চেষ্টা করেছে, কিংবা আপনি সাধারণ একজন ভিজিট ভিসায় গিয়ে আপনি সেখানে থেকে আপনি অবৈধ হয়ে গেছেন। আপনার পরিবারের অর্ধেক যেতে পেরেছে, অর্ধেক যেতে পারেনি। ফ্যামিলি মাইগ্রেশনের নানা রকম ইস্যুস সেখানে তৈরি হয়েছে। এরকম বাস্তবতাগুলো আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে, পরিবারগুলো থেকে ভাবতে হবে, যাবার আগে সেখানে ভাবতে হবে। এবং যে দেশে এরকম পরিস্থিতি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি, আমি মনে করি জটিলতার মধ্যে না গিয়ে, যেখানে সুযোগ আছে আইনগত, সেই সুযোগ তারা গ্রহণ করতে পারে। বাকিটা আমি মনে করি যে এটা ভলান্টারিলি তাদের চিন্তা করা উচিত যে সেখানে কতদিন থাকা সম্ভব হবে। কারণ এটা কিন্তু একটা বিশ্বব্যাপী যেখানে অভিবাসন ছিল, যুক্তরাজ্যও খুব কঠোর হচ্ছে, যুক্তরাষ্ট্র কঠোর হচ্ছে। তো আমি দেশগুলোর নাম আবারও বলবো, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, কিংবা ইটালিতে আমাদের অভিবাসী বাড়ছে। যে যেটা বৈধ পথে যাওয়া যায় না, বৈধভাবে থাকা যায় না, সেটা সম্ভবত আগামী 1-2 দশকের জন্য খুব কঠিন হয়ে পড়বে। তারপরে পৃথিবী হয়তো অন্য বাস্তবতায় যাবে। এবং আপনি জানেন বর্তমান প্রশাসনের যে রীতি, তার দেশের মানুষকে সামনে আনা, তার দেশের মানুষের জন্য চাকরি সুযোগ তৈরি করা, দীর্ঘদিনে যেটা ঘটেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যারা বসবাসকারী, তারা অনেক কিছু থেকে পিছিয়ে গেছেন, বিভিন্ন দক্ষতা অর্জনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যেটা অভিবাসীরা অসাধারণভাবে ভালো করেছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র 2 দেশেরই যদি উদাহরণ দিই, আমাদের অভিবাসীরা অসাধারণ সেখানে ভূমিকা রাখছেন। এটা এক ধরনের টেনশনও তৈরি হয়েছে তাদের মধ্যে, একটা ভীতি তৈরি হয়েছে যে আমরা বোধহয় কাজ হারাচ্ছি, আমরা বোধহয় সুযোগ হারাচ্ছি, আমরা বোধহয় পারছি না। সেটা যেমন বাস্তবতা, ওরকম ওই দেশের নতুন রীতি,
নতুন তারা নীতিমালা নিচ্ছেন যে তারা আর রাখবেন না, বিশেষ করে তারা তো বৈধদের ব্যাপারেও কোনো কোনো সময় তারা জটিলতায় পড়ছেন, কিন্তু তার যে আইনগত অধিকার সেটা তো অবৈধ অভিবাসীর হবে না। সো এটাই আমার মনে আমার দিক থেকেও অনুরোধ থাকবে যে প্রত্যেকে যেন চিন্তা ভাবনা করে ভেবে একটা সিদ্ধান্ত নেন, কারণ এই আমার মনে হয় যে অনিশ্চয়তার মধ্যে পড়ার চাইতে যদি অন্য কোনো সম্ভাবনা থাকে সেটাই তো খোঁজা উচিত। আপনার প্রায় শেষের দিকে দেশ রূপান্তরের শিরোনাম হচ্ছে ঐক্যের বদলে রাজনীতির মাঠে বিভাজন। আমি এই আপনার চ্যানেলেরই অন্য একটা অনুষ্ঠানে দু একদিন আগে বলছিলাম যে আমাদের দেখুন সমস্ত ঐক্যমত হচ্ছে যে আমরা একটা ডকুমেন্টসে স্বাক্ষর করতে যাচ্ছি, একটা লিখিত কিছুতে স্বাক্ষর করতে যাচ্ছি। আমরা তো ঘর পড়া গরু, সুতরাং আমরা বারবার সন্দেহ করি যে ভাই যতই আমি স্বাক্ষর করি না কেন তারপর অন্য সরকার আসলে এই স্বাক্ষর তো পরিবর্তনের সুযোগ তার থাকে। এমনকি কেউ যদি সংসদে যদি সেই সংখ্যাগরিষ্ঠতা পায় সে তো পরিবর্তনও করে ফেলতে পারবে। শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর বহু চুক্তি, যুদ্ধের চুক্তি, বাণিজ্য চুক্তি অনেক কিছুই টেকে না। তাই যদি টিকতো তাহলে তো আর এত যুদ্ধ, এত বিশ্ব ইতিহাস, এত বাণিজ্য নিয়ে আর জটিলতা তৈরি হতো না। সেটা একটা দিক যে ঠিক আছে আমরা এখন একমত হলাম, কিন্তু প্রধান যে আমাদের উদ্বেগ, যেটা আমরা জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রেও কিছুটা আলোচনা করছিলাম, রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে কিনা, রাজনৈতিক সংস্কৃতির সেই যে বিরোধ এবং বিবাদ, আমার সামনে যে সমস্ত কাগজ আছে সেই কাগজ যেটা গত জুলাইয়ের আগে ছিল বা গত কয়েক দশকে আমরা যেটা থেকে কোনোভাবে আমরা বেরিয়ে আসতে পারছি না, কখনো মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, কখনো একেবারে আলোচনা বন্ধ হয়ে গেছে, একেবারে কখনো সম্ভাষণ জানানো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সেখানে আপনি একসঙ্গে বসছেন এখন ঠিকই, কিন্তু আপনি খেয়াল করেন যে একটা বড় দল যদি একদিকে থাকে বাকি 25টা দল আর একদিকে থাকে, বা ও একদিকে থাকলে বড় আর একটা দল একদিকে থাকছে, মৌল জায়গাতে কিন্তু এক হচ্ছে না। আমরা খুব ভদ্রতা নিয়ে খুব কূটনৈতিকভাবে আমরা হয়তো বলছি যে একমত হচ্ছে, কিন্তু পদ্ধতিগতভাবে একমত না। ওই স্বাক্ষর শুনলেই কিন্তু আমার ভয় লাগে। তার কারণটা হচ্ছে সান নেনিয়ানের আলোচনাটা ভেঙে গিয়েছিল এই স্বাক্ষরের কারণে। অর্থাৎ মিজানুর রহমান চৌধুরী তখন আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি আলোচনায় বললেন মুসলেকা দিয়ে রাজনীতি হয় না। আপনি যদি আরো সেই তারানকর কথা বলেন, সান নেনিয়ান বলেন, প্রত্যেকটা আলোচনায় ব্যর্থ হয়েছে। কারণ এই ধরনের প্রচেষ্টাগুলো চেষ্টাই করে যে আপনাকে একটা পদ্ধতিতে এনে একটা এগ্রিমেন্টে আনা। এগ্রিমেন্ট কাজ করে, এগ্রিমেন্ট যে কাজ করেন তা নাহলে আর ম্যাগনা কার্টা টিকে আছে কেন, তা নাহলে আমাদের এখন পর্যন্ত সংবিধান টিকে আছে, এটা তো এগ্রিমেন্ট, একটা জাতিগত আমাদের সমস্ত সমষ্টিকে একটা এগ্রিমেন্টের ফল এটা, বা চুক্তির একটা ফসল। কিন্তু আমরা যে সামাজিক চুক্তির কথা বলছি, যে রাজনৈতিক চুক্তির কথা বলছি, সেখানে কোনোভাবেই আমরা আশা করি না যে জামাতের উদ্দেশ্য কিংবা কর্মসূচির সঙ্গে বিএনপির এক হবে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু মৌলিক যে জায়গাগুলো, সংস্কারের যে জায়গাগুলো, তারও বাইরে এসে আপনার যে রাজনৈতিক একটা ঐক্যমত, সেটা কিন্তু একেবারে ভিন্ন। সেটা শুধুমাত্র আপনি একটা তালিকা দিয়ে কখনো প্রস্তুত করতে পারবেন না। সেই জায়গাগুলোতে আপনি ইসলাম পছন্দ দলগুলো বলেন, বামধারার দলগুলো বলেন, আর বিএনপির মতো দল বলেন, আমরা তো সেই রাজনৈতিক সংস্কৃতির জায়গাটা কিন্তু তৈরি করতে পারছি না। যে কারণে আপনি দেখেন জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। ঐক্যমতের আলোচনায় নির্দিষ্ট জায়গায় পৌঁছে আমরা পদ্ধতি নিয়ে কোনো কিছু বলতে পারছি না। এমনকি সাধারণ একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন কথা উঠছে, সেখানে আমরা কিন্তু সেখানে একমত হতে পারছি না। অতএব আপনি যে মৌলিক প্রশ্ন দিয়েছেন সেটা দিয়েই হয়তো অনুষ্ঠান শেষ করতে হবে, যে যতক্ষণ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হবে, যতক্ষণ আমরা মনে না করব যে আমরা এটা রাজনৈতিকভাবে এটা পরিবর্তন করতে চাই, সংস্কৃতিগতভাবে এটা পরিবর্তন করতে চাই। লিখিত গুরুত্বপূর্ণ, এর আগেও যে ছোট ছোট লিখিত কিছু নাই তা তো না, এটা কথা তুললেই বরং তিনটা রূপরেখা, এটা এরকম আরো আপনি অনেক বলতে পারবেন। যুক্ত ফ্রন্টের আমল থেকে উদাহরণ টানলে বহু উদাহরণ এই ভূখণ্ডে আপনি দিতে পারবেন। আমার মনে হয় যে সেটার দিকেই সম্ভবত আমাদের তাকিয়ে থাকতে হবে এবং আশান্বিত থাকতে হবে যে রাজনৈতিক সংস্কৃতি যখন পরিবর্তন হবে, আচারের পরিবর্তন হবে। পৃথিবীর অলিখিত অনেক দেশেই আছে, সুলিখিত দুষ্পরিবর্তনীয় এরকম শাসনতন্ত্র না থেকেও পৃথিবীর বহু দেশ গণতান্ত্রিকভাবে অনেক দূরে এগিয়ে আছে। আমরা চাইলেই কিন্তু বদলে দিতে পারি, আমরা সেটা পারি এবং সেই সুযোগ আমাদের হাতে আছে, এবং সেটাই জনগণের অভিপ্রায়। শামীম, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।